আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আজকের লেকচারের টপিক হচ্ছে ইউএমএল ডায়াগ্রামস। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি একটু সিভিলের কনস্ট্রাকশনের অ্যানালজিটা ইউজ করতে পছন্দ করি। ফর এক্সাম্পল, একটা বিল্ডিং বানানোর আগে আমাদের একটা নীল নকশা বানাইতে হয় বা ব্লুপ্রিন্ট বানাইতে হয় বা আর্কিটেকচারাল ডায়াগ্রাম বানাইতে হয়। সিমিলারলি সফটওয়্যার বানানোর ক্ষেত্রেও আমাদের সেম একটা প্রিন্সিপাল ফলো করতে হয়। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সরা এরকম ডায়াগ্রাম বানাইতে একটা মেথোডোলজি বা একটা মডেলিং ল্যাঙ্গুয়েজ ফলো করে, সেটার নাম হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। সো লেটস গেট স্টার্টেড। আমার আগের স্লাইডগুলো যদি ফলো করেন তাহলে আগের স্লাইডে আমি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলছি। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কি? একটা সফটওয়্যার বানাতে হলে আমাদেরকে কিছু কিছু আগে কি কি লাগবে এগুলা লিস্ট আকারে আমাদেরকে রাখতে হয়, যাতে পরবর্তীতে কোড করার সময় সেগুলো দেখে দেখে আমি আমার প্রতিটা কম্পোনেন্ট বা প্রতিটা ফাংশন আমি অ্যাপ্লাই করতে পারি। আর রিকোয়ারমেন্ট তো ওইভাবে কোশ্চেনার বলেন বা জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন বলেন বা ইন্টারভিউতে আমরা পয়েন্ট আকারে বের করবই। আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে ডিজাইন দ্বারা। বা ডায়াগ্রাম এঁকে এঁকে সফটওয়্যার রিকোয়ারমেন্টস বের করার 4 ধরনের ডায়াগ্রাম বলছিলাম। একটা বলছিলাম ফ্লো মডেলস, এর মধ্যে ডেটা ফ্লো ডায়াগ্রামটা বলছি। তারপরে বিহেভিয়ারাল মডেল, ঠিক আছে, এর মধ্যে আছে স্টেট ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম। তারপর আছে সিনারিও বেসড মডেল, এর মধ্যে ইউজ কেস ডায়াগ্রাম আমরা ডিসকাস করছি। তারপর ক্লাস বেসড মডেল আছে, সেখানে আছে ক্লাস ডায়াগ্রাম বা কোলাবোরেশন ডায়াগ্রাম। সো সফটওয়্যার রিকোয়ারমেন্টস যদি ডিজাইনের মাধ্যমে আমরা বের করতে চাই, তাহলে এই ডায়াগ্রামগুলো ইউজ করে আমরা রিকোয়ারমেন্টস গুলা বের করতে পারবো। এখন আসতেছি যে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। এই ইউএমএল ডায়াগ্রাম গুলা কি? প্রথমে বলি যে ইউএমএল এই কথাটার মানে কি। মানে হচ্ছে যে ইউএমএল ইজ অ্যান অ্যাক্রোনিম দ্যাট স্ট্যান্ডস ফর ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো এটা একটা ডিজাইন আকার একটা ল্যাঙ্গুয়েজ যার নাম হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সিম্পল অ্যাপ্রোচে যদি বলি যে ইউএমএল কি, ইউএমএল হচ্ছে ইজ এ মডার্ন অ্যাপ্রোচ টু মডেলিং অ্যান্ড ডকুমেন্টিং আ সফটওয়্যার। সো আমরা যদি কোনো সফটওয়্যার বানানোর আগে মডেল করি, তাহলে এটা খুব বেস্ট উপায় ইউএমএল ইউজ করা। সো ইনফ্যাক্ট ইটস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিজনেস প্রসেস মডেলিং টেকনিক্স। সো এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এটা মোস্ট পপুলার একটা মেথড ফর প্রসেস মডেলিং। কেন আমরা এটা আসলে তো ইউজ করার জন্য বলতেছি, কারণ হচ্ছে এই কথা দ্বারাই বোঝা যাচ্ছে আ পিকচার ইজ ওর্থ আ থাউজেন্ড ওয়ার্ডস। সো এতগুলা রিকোয়ারমেন্টের পয়েন্ট লিখে আমি যা বোঝাতে চাই, একটা পিকচার দিয়ে আমি তার চেয়ে বেশি বোঝাতে পারবো। ফর এক্সাম্পল, এখানে যে কটা পয়েন্ট দিছি সেগুলো, এই পয়েন্টের চেয়ে আমি যদি একটা ছবি আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করি, আপনাদের মাথায় খুব বেসিক্যালি খুব তাড়াতাড়ি ক্যাচ করার প্রবণতা বাড়ে যদি পিকচার ওয়াইজ আমি কোনো কিছু ডেসক্রাইব করি। ওকে, সো ইট ইজ বেসড অন a diagrammatic representation of a software component, and as the old proverb says, a picture is worth a thousand words. So for this reason, UML diagrams is very much necessary and important in software engineering. Okay, এখন UML ডায়াগ্রাম দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে বিহেভিয়ারাল। আগে বলি স্ট্রাকচারালটা কি। স্ট্রাকচার হচ্ছে একটা সফটওয়্যারের অনেকগুলো ফিচার থাকে, সেই ফিচারগুলো বর্ণনা করতে যে ডায়াগ্রামগুলো আঁকি সেটাকে আমরা বলবো স্ট্রাকচারাল মডেল ইউএমএল ডায়াগ্রাম। এই স্ট্রাকচারাল মডেলের মধ্যে আছে ক্লাস ডায়াগ্রাম, আছে অবজেক্ট ডায়াগ্রাম, আছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম।
সো আমরা এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর আছে বিহেভিয়ারাল মডেল। এখন এই মডেলটা কি? এই মডেলটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে ইন্টারাকশন কিভাবে হয়, একটা ইউজার ওই সিস্টেমটা কিভাবে ইউজ করে সেটা ডেসক্রাইব করে এই ডায়াগ্রাম দ্বারা। এই ডায়াগ্রাম কি কি থাকতে পারে? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম থাকতে পারে, ইন্টারাকশন ডায়াগ্রাম থাকতে পারে, ইউজ কেস ডায়াগ্রাম থাকতে পারে। এই তিনটা ছয়টা ছাড়াও আরো অনেক ডায়াগ্রাম আছে। বিভিন্ন ক্ষেত্রে ওই ডায়াগ্রামগুলো ইউজ করা যায়। মেইনলি আমরা ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়েই কথা বলবো এই টিউটোরিয়ালে, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস এই ডায়াগ্রামগুলো লাগে। ওকে, লাস্ট টিউটোরিয়ালে আমি ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে কথা বলছিলাম, এখন আবারও একটু বলি যে ইউজ কেস ডায়াগ্রামে কি কি সিম্বল আর নোটেশন ইউজ হয়। ইউজ কেস ডায়াগ্রামে হরিজন্টালি শেপড ওভাল থাকে, যেটা বিভিন্ন ইউজ কেস একটা ইউজার ইউজ করতে পারে। সো হরিজন্টাল শেপ একটা ইউজ কেস থাকে, একটা না সেট অফ ইউজ কেস থাকে। তারপরে থাকে হচ্ছে অ্যাক্টরস, যেটা এই সিস্টেমটাকে ইউজ করে, সেইটাকে আমি একটা স্টিক ফিগার দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, অ্যাক্টর। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন। A line between actors and use cases is association. এটা একটা সেট অফ ইউজ কেস ইউজ করতেছে এই অ্যাক্টর, সো এটা একটা অ্যাসোসিয়েশন। তারপরে সিস্টেম বাউন্ডারি, অনেকগুলো ইউজ কেস থাকে, সেই ইউজ কেস একটা সিস্টেমের আন্ডারে, সেটাকে আমরা বলবো একটা সিস্টেম বাউন্ডারি। আচ্ছা, এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করব ইউজ কেস ডায়াগ্রাম আঁকার জন্য। রিয়েল লাইফ এক্সাম্পলটা কি? রিয়েল লাইফ এক্সাম্পল আমরা তো সবাই বিকাশ অ্যাপ ইউজ করছি। ঠিক আছে, বিকাশ অ্যাপ ইউজ করছি। বিকাশ কিভাবে কাজ করে? আমরা বিকাশে অনলাইন পেমেন্ট করতে পারি বা অনলাইন টাকা ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি এটা আর বলার কিছুই নেই। বিকাশ অ্যাপ ওপেন করব, আমার ডিটেলস দিব, লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে অনেকগুলো অপশন থাকে, পেমেন্ট, ক্যাশ আউট, ক্যাশ ইন, ডেলিভারি, অনেক কিছু থাকে। সো এরকম একটা আমরা সিস্টেমের এরকম একটা সিস্টেমের ইউজ কেস ডায়াগ্রাম কেমন হতে পারে এটা আমরা দেখব। দেখার আগে আমাকে বিভিন্ন পয়েন্টগুলো আগে খেয়াল করতে হবে। কাস্টমার প্রথমে কি করে? প্রথমে হচ্ছে লগ ইন করে বিকাশে। এখন লগ ইন সাকসেসফুল হলেই তাকে হোম পেজে নিয়ে যাবে। লগ ইন যদি সাকসেসফুল না হয় তাহলে বলবে যে লগ ইনে ভুল হয়েছে, আপনি পুনরায় লগ ইন করুন। ওকে, তারপরে স্টেপ 3 কি? লগ ইন যদি হয়ে যায় তাহলে ইউজার ক্যান চেক ব্যালেন্স, ইউজার ক্যান ট্রান্সফার মানি, ইউজার ক্যান মেক পেমেন্ট। এগুলো ছাড়া বিকাশে এখন এডিশনাল আরো কিছু আছে, কিন্তু বেসিক যে বিকাশ, সবার আগের যে বিকাশ ছিল, এই বিকাশে আমরা এই তিনটা জিনিসই করতে পারতাম। সো আবারও বলি, কাস্টমার লগ ইন করবে বিকাশে। লগ ইন যদি সাকসেসফুল হয় তাকে হোম পেজ দেখাবে। হোম পেজে কি কি থাকে? হোম পেজে তাকে যে ব্যালেন্স চেক করবেন নাকি, ট্রান্সফার মানি করবেন নাকি, পেমেন্ট করবেন নাকি। সো এইটার ইউজ কেস ডায়াগ্রাম কি হতে পারে? এইটার ইউজ কেস ডায়াগ্রাম বানানোর আগে আমরা কিছু স্টেপস ফলো করব। সেটা হচ্ছে হু আর দ্য অ্যাক্টরস। এখন এই সিস্টেম, আমি বললাম যে ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। সো এইটা কারা কারা ইউজ করতেছে আগে ডিটারমাইন করব। দুই ধরনের অ্যাক্টর থাকতে পারে, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর। এখন প্রাইমারি অ্যাক্টর কে? প্রাইমারি অ্যাক্টর হচ্ছে যে সিস্টেমের সাথে ডিরেক্ট ইনভলভ করতেছে, ওই ইনভলভমেন্টে সিস্টেমটা স্টার্ট হচ্ছে এবং সে যখনই তার কাজ শেষ হচ্ছে সিস্টেম এন্ড হচ্ছে। আর সেকেন্ডারি অ্যাক্টর কি? সেকেন্ডারি অ্যাক্টর হচ্ছে যে প্রাইমারি অ্যাক্টরের ইনফ্লুয়েন্সে তাকে অ্যাক্টিভ হইতে হয়। প্রাইমারি অ্যাক্টর যখন অ্যাক্টিভ হবে তখনই সে হবে, নাইলে সে চুপ থাকবে। সো এই এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। বিকাশে কাস্টমার যখন লগ ইন করবে বা কোনো কিছু করবে তখনই বিকাশ অ্যাডমিনের কাজ আছে বা বিকাশ বিকাশ সার্ভারের কাজ আছে। কাস্টমার যদি বিকাশ অ্যাপ নাই চালু করে তাহলে তার কোনো কাজ নেই। সো এখানে প্রাইমারি অ্যাক্টর কে? প্রাইমারি অ্যাক্টর হচ্ছে কাস্টমার, আর সেকেন্ডারি অ্যাক্টর কে? সেকেন্ডারি অ্যাক্টর হচ্ছে বিকাশ অ্যাডমিন। ওকে, আমরা প্রথম স্টেপ দেখলাম যে অ্যাক্টরস কারা কারা আমরা বের করলাম।
তারপরে বের করবো যে সিস্টেমের স্কোপ বা সিস্টেম বাউন্ডারি। আমাদের এই বিকাশ অ্যাপ এর মধ্যে অনেক কিছু হয়, লগ ইন হয়, চেক ব্যালেন্স হয়, ট্রান্সফার মানি, মেক পেমেন্টস। আপাতত এই কটা বাদে আমি বিকাশের আর অন্য কিছু আলোচনা করতেছি না। সো এটাই হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি, এর বাইরে আমি যাব না। তারপরে এই সিস্টেম বাউন্ডারি থেকে ডিটারমাইন করব ইউজ কেস গুলা। ইউজ কেস কি কি হতে পারে? ব্যালেন্স চেক করা, ট্রান্সফার মানি করা, আর মেক পেমেন্ট করা। সো এগুলাই ইউজ কেস হতে পারে। সো 2 3 বোঝা গেল। তারপরে এক্সটেন্ড আর ইনক্লুড রিলেশন কি কি আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব, যেটা আমরা নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো। ওকে, সো এটা হচ্ছে বিকাশ অ্যাপ। এখন এই ইউজ কেস ডায়াগ্রামে ইউজার কি কি করতেছে, একটা কাস্টমার প্রথমে ধরেন বিকাশ অ্যাপ ইউজ করবে। ইউজ করার সময় কি করতেছে, সে ফার্স্টে লগ ইন করতেছে। ওকে, লগ ইন করতেছে, লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে। ইউজার নেম পাসওয়ার্ড দিলে যদি কারেক্ট হয়, কিভাবে কারেক্ট হয় ওটা চেক করবে? ওটা চেক করবে হচ্ছে ভেরিফাইয়ের মাধ্যমে। এখন ভেরিফাই করার পরে যদি কারেক্ট হয় তাহলে সে নেক্সট 3টা স্টেপ করতে পারবে, আর যদি কারেক্ট না হয় তাহলে তাকে লগ ইন এরর দেখাবে। ঠিক আছে, সো এই যে লগ ইন করতেছে এইটা একটা ইউজ কেস। ওকে, এখন এই লগ ইনের মধ্যে আমি দুইটা রিলেশন বলছি, একটা হচ্ছে ইনক্লুড, এই অ্যারো এখান থেকে এইখানে গেছে, মাঝখানে লেখা ইনক্লুড, আর একটা বলছি এক্সটেন্ড। ওকে, এখন এই দুইটা রিলেশন কি কি হতে পারে? ওকে, এটা রিলেশন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে একটা ইউজার যখন সিস্টেমে লগ ইন করলো, লগ ইন করার সময় সে অবশ্যই তাকে ভেরিফাই হইতেই হবে। সো এই লগ ইনের সাথে এই ভেরিফাই ইউজ কেসটা ইনক্লুডেড, মানে এটা মাস্ট, এটা হবেই হবে। এখন আরেকটা রিলেশন কি? আরেকটা রিলেশন হচ্ছে এই ভেরিফাই সাকসেসফুল হইতে পারে, নাও হইতে পারে। এখন যেটা আমরা দেখি সেটা হলো যে একটা কাস্টমার লগ ইন করতেছে ম্যাক্সিমাম টাইমই তার ভেরিফিকেশন কারেক্ট হয়। 100 টাইমসের মধ্যে 90 টাইমসই কারেক্ট হয়। মাঝে মধ্যে তার টাইপিং মিস্টেক হতে পারে বা অন্য কিছু হইতে পারে, তখন সেই লগ ইন এররটা দেখানো হয়। ঠিক আছে, সো ভুল হইলেই এই ইউজ কেসটা অ্যালাইভ হবে, তাছাড়া এই ইউজ কেসটা অ্যালাইভ হবে না। আর লগ ইন করতে হইলে এই ইনক্লুড ভেরিফাই এটা সবসময় অ্যালাইভ হবে। সো এইটার সাথে এইটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এইটা সবসময় জড়িত না, খালি ভুল হইলেই সে জড়িত। সো এই দুইটা হচ্ছে ইনক্লুড আর এক্সটেন্ড। সো আমি কি বলছি? আমি বলছি হচ্ছে যখন লগ ইন করবো তখন সাথে সাথে আমাকে ভেরিফাই করতে হবে, এবং মাঝে মাঝে এরর দেখাইতে পারে বা নাই দেখাইতে পারে। যেটা সাথে সাথে করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড, আর যেটা নাই হইতে পারে বা নাও হইতে পারে সেটা হচ্ছে এক্সটেন্ড রিলেশন। সো প্রথম যে ইউজ কেস, সেই ইউজ কেসটা আমরা বুঝতে পারলাম, লগ ইন। এখন এই লগ ইন সাকসেসফুল হইলেই আমি পরবর্তী স্টেপে আসতে পারবো। পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে চেক ব্যালেন্স, ট্রান্সফার মানি, মেক পেমেন্টস। এখন একটা ইউজার চেক ব্যালেন্সের বাটনে ক্লিক করলো। চেক ব্যালেন্সের বাটনে ক্লিক করার সময় ওই ইনফরমেশনটা বিকাশের অ্যাডমিনের কাছে বা বিকাশ সার্ভারের কাছে যাবে। ওই সার্ভারে আপনার কি আছে? আপনার সব ইনফরমেশন গুলো আছে, আপনার টাকা পয়সা কত কি আছে। ঠিক আছে, সো আপনি বললেন যে আমি ব্যালেন্স চেক করব, ওইটা সার্ভার থেকে ব্যালেন্স ওরা দেখে এসে আপনাকে বললো যে আপনার ব্যালেন্স এত। সেকেন্ড ইউজ কেস বোঝা গেল। তারপরে কি? তারপরে বললো যে আমি মানি ট্রান্সফার করব। সো আপনি মানি একটা ইনপুট দিলেন, মানি ট্রান্সফার করলেন, সব ক্রাইটেরিয়া যদি ফিক্স হয় তাহলে আপনার বললো যে আপনার ট্রান্সফার মানি ওকে। ঠিক আছে, আর যদি না হয় তাও জানাই দিবে আপনার ট্রান্সফার মানি নট পসিবল। তারপরে বললেন যে আমি পেমেন্ট করতে চাই। সো পেমেন্ট করাও পসিবল। ওইটা কি হবে? ওইটা আবারও বিকাশের কাছে যাবে। বিকাশের কাছে যায় আপনার যদি সব ক্রাইটেরিয়া আপনি ঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট পসিবল। সো এইটা হচ্ছে আমার সিস্টেমটার নাম হচ্ছে বিকাশ অ্যাপ। এই যে ওভাল শেপ সেটা হচ্ছে সেট অফ ইউজ কেসেস,
কাস্টমার হচ্ছে প্রাইমারি অ্যাক্টর, বিকাশ অ্যাডমিন বা সার্ভার হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর, আর এই দুইটা রিলে জয়নিং যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বিকাশ অ্যাপ। সো আমি যে এই কথাগুলো বললাম সেটা একটা ফিগার দেখলেই আমি এখন বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই ইনক্লুড আর এক্সটেন্ড এর আরেকটা রিলেশন, আরেকটা এক্সাম্পল দেখাইলে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার বুঝাতে পারবো। সেটা হচ্ছে যে আমি আগেই বললাম যে লগ ইন যদি সাকসেসফুল, লগ ইন সাকসেসফুল হইতে হইলে ভেরিফাই কে অবশ্যই কাজ করতে হবে। আর ওই যে লগ ইন এরর সেটা কাজ 90-90 এর মধ্যে 1-2 বার কাজ করে বা করে না। ওকে, এখন দেখেন একটা রিয়েল লাইফ এক্সাম্পল, সেটা হচ্ছে আমরা যখন হাঁচি দেই বা স্নিজ করি, ঠিক আছে, আমাদের অটোমেটিক্যালি আমাদের চোখ বন্ধ হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক্যালি চোখ বন্ধ হয়ে যায়। সো ওই রিলেশনটাকে বলবো আমি ইনক্লুড রিলেশন। আর আমরা মুসলমান যারা, সেটা হচ্ছে হাঁচি যখন দেই তখন আলহামদুলিল্লাহ বলি, কিন্তু সব মুসলমানরা বলে কি বলে না এটা হচ্ছে তাদের পার্সোনাল ব্যাপার। সো এই রিলেশনটাকে আমরা বলবো এক্সটেন্ড রিলেশন। এটা বলতেও পারে নাও বলতে পারে, কিন্তু হিন্দু হোক মুসলিম হোক বা যেই হোক না কেন, মানুষ হইলে তার হাঁচি দিলেই তার চোখ বন্ধ হবে, এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইউজ কেস ডায়াগ্রাম। তারপরে আসতেছি সিকোয়েন্স ডায়াগ্রাম। সো এই সিকোয়েন্স ডায়াগ্রামটা হচ্ছে, বললাম একটা ডায়াগ্রাম বলছি যে একটা স্ট্রাকচার গঠন করার ডেসক্রাইব করে, আরেকটা বলছি যে বিহেভিয়ার ডেসক্রাইব করে। সো ইউজ কেস ডায়াগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে বিহেভিয়ার ডিসকাস করে, ডেসক্রাইব করে। এখন আসতেছি সিকোয়েন্স ডায়াগ্রাম। এই সিকোয়েন্স ডায়াগ্রামে একটা সিস্টেমের বিহেভিয়ারটা কিরকম, ইউজার ইন্টারাকশন কিরকম সেটাই বোঝায়। So sequence diagram এর definition কি? A sequence diagram is a type of interaction diagram because it describes how and in what order a group of objects work together. So আমরা যখন একটা সফটওয়্যার সিস্টেম বানাই, সিস্টেম বানাইলে একটা গ্রুপ অফ চাঙ্ক অফ অবজেক্টস থাকে, ক্লাসেস থাকে। সো ওইগুলা কিভাবে একটা একটার সাথে ইন্টারাকশন করে সেটা দেখায় কোন ডায়াগ্রামের মাধ্যমে, সেটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। সো সিকোয়েন্স ডায়াগ্রাম মোটামুটি ইউজ কেস ডায়াগ্রামের মতোই, যে স্টিক ফিগার দিয়ে অ্যাক্টর দেখানো হয়। ওকে, তারপরে দেখানো হয় যে প্রতিটা ইউজার, ঠিক আছে, প্রতিটা ইউজার এরকম ডট ডট কলম দিয়ে এইভাবে দেখানো হয়, আর রেক্টেঙ্গেল দিয়ে দেখানো হয়, আর নিচে তার লাইফ লাইন সিম্বল থাকে, কতক্ষণ সে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এইটাকে বলবো আমি ইউজার বা ক্লাসেস। তারপরে এটা হচ্ছে সিনক্রোনাস মেসেজ সিম্বল, এই অ্যারো দিয়ে, আরেকটা দিয়ে রিপ্লাই বা অ্যাসিনক্রোনাস মেসেজ সিম্বল। এটা আমরা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো সিকোয়েন্স ডায়াগ্রাম কিভাবে কাজ করে। সো আমরা কিসের এক্সাম্পল দিব? আমরা হচ্ছে একটা এটিএম এর এক্সাম্পল দিব, ঠিক আছে। এটিএম এর এটা সিম্পল এক্সাম্পল। সেটা হচ্ছে যে একটা মানুষ তার ওয়ালেট পরিষ্কার করতে গিয়ে দেখে কি একটা ওল্ড একটা 3-4 বছরের পুরান একটা ডেবিট কার্ড আছে, ঠিক আছে। এখন সেই ডেবিট কার্ডে তো একটা ডেট থাকে, ডেটটা দেখতেছে যে ডেট আছে এখনো। এখন সে কি করতে পারে? এখন হচ্ছে সে এটিএম বুথে যাইতে পারে, এটিএম বুথে যেয়ে সে চেক করবে যে আমার কার্ডটা ঠিক আছে নাকি। এখন যেহেতু অনেক পুরান কার্ড, সে অনেকদিন ইউজ করে নাই, এই কার্ডটা ঠিক থাকতেও পারে বা নাও পারে। আবার সে ভুলে গেছে যে তার ব্যালেন্স কত, সে ব্যালেন্স দেখতে পারে, যদি ব্যালেন্স ভালো থাকে তার মন মর্জি অনুযায়ী সে ব্যালেন্স তুলতে পারে বা নাও তুলতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের 3টা স্টেপ, এখন আমাদের কি কি স্টেপ সেটা হচ্ছে সে দেখবে কার্ড ওকে কি ওকে না, আর দেখবে ব্যালেন্স আছে কি নাই। সো এটা আমরা কোন ডায়াগ্রামের মাধ্যমে করব? এটা আমরা করব সিকোয়েন্স ডায়াগ্রামের মাধ্যমে। সো শুরু করা যাক। সো সিকোয়েন্স ডায়াগ্রামে কি কি অপশন আছে? অ্যাক্টর আছে, ক্লাস বা ইউজার আছে, আর এই অ্যারোগুলা দিয়ে আমরা মেসেজ গুলা দেখাইতে পারি। ওকে, সো প্রথমেই আমরা কি করব? আমরা হচ্ছে অ্যাক্টর আঁকলাম, ঠিক আছে। এখন এই অ্যাক্টরের মধ্যে আমার যদি এটিএম মেশিন
মধ্যে তিনটা ধরনের কাজ থাকতে পারে। একটা হচ্ছে এটিএম বুথে সে তার যাইতে হবে, এটিএম বুথে যাওয়ার পরে সে যেহেতু কার্ড চেক করবে, সেই কার্ডটা এটিএম বুথ সবসময় ব্যাংকের সার্ভারের সাথে কানেক্টেড, সো সেই সার্ভারের কাজ আছে। আর কি কাজ আছে, আর ব্যাংক সার্ভার আবার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, কারণ তার ব্যালেন্স ইনফরমেশনও দেখতে হবে, সো ব্যাংক অ্যাকাউন্টের সাথেও সে কানেক্টেড থাকতে হবে। সো প্রতিটা ক্লাস বা ইউজার আগে দুইটা ডটস থাকে, ঠিক আছে, আগে দুইটা ডট থাকে। ওকে, সো এই সিকোয়েন্স ডায়াগ্রামে একটা ইউজারের অ্যাক্টিভিটি কিভাবে হইতে পারে, তার লাইফ লাইনে সে কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখাবো। সো আমার কি কি স্টেপ আছে, পুরান ডেবিট কার্ড পাইলো, এটা আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে 2 আর 3। সে চেক করবে যে তার কার্ডটা ওকে কি আছে, ওকে নাই। এখন কার্ড ওকে ওকে নাই এটা করতে হইলে আগে এই ইউজারকে প্রথমে এটিএম মেশিনের বুথের কাছে যাইতে হবে। এটিএম এর মেশিন বুথের কাছে গেল, তারপরে এটিএম মেশিনটা ইনসার্ট করে দেখতে হবে যে এটিএম মেশিনটা কাজ করে নাকি। সো এটিএম মেশিনের কাছে গেল, ইনসার্ট করলো এটিএম মেশিন যেখানে কার্ড ইনসার্ট করতে হয়। এখন কার্ড ইনসার্ট করার পরে এখন আর তার কাজ নাই, এখন কাজ হচ্ছে এটিএম। এটিএম চেক করবে যে তার কার্ডটা ঠিক আছে বা নাই, ঠিক আছে। এখন এটিএম এর কাজ, এটিএম আবার কার কাছ থেকে চেক করবে, ব্যাংক সার্ভারের কাছে চেক করবে যে এই কার্ডটা এখনো অ্যাক্টিভ আছে কি নাই। এখন এইটার জন্য যে প্রসেসটা শুরু হয় সেটা হচ্ছে ভেরিফাই কার্ড। এখন ব্যাংক সার্ভারের কাছে গেল, সার্ভারের কাছে যে জিজ্ঞেস করলো যে এই কার্ডটা চেক করে দেন। ব্যাংক সার্ভার কি করবে, ব্যাংক সার্ভার দুই ধরনের মেসেজ দিতে পারে, কার্ড ঠিক আছে বা কার্ড ঠিক নেই, ঠিক আছে। এখন যদি কার্ড ঠিক থাকে তাহলে তাকে বলবে যে পিন এন্টার করতে, আর যদি কার্ডটা ঠিক না থাকে, যদি কার্ডটা ঠিক না থাকে তাহলে এই কার্ডটা বলবে যে কার্ড ঠিক নাই, ইজেক্ট করেন, আর কিছু করা যাবে না। সো প্রথম যে স্টেপ, সেই স্টেপটা আমরা বুঝতে পারছি যে হি ওয়ান্টস টু চেক ইফ ইট ইজ ওকে অর নট। এটা সিকোয়েন্স ডায়াগ্রামে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, একটা ইউজার এটিএম বুথে ইনসার্ট করলো, ইনসার্ট করার পরে এটিএম বুথ আবার সার্ভারের কাছে কন্ট্যাক্ট করবে, সার্ভার ভেরিফাই করবে। ভেরিফাই দুইটা অপশন থাকতে পারে, একটা হচ্ছে কার্ড ইজ ওকে, ওকে থাকলে তাকে পিন দিতে বলবে, আর যদি ওকে না থাকে তাহলে কার্ড ইজেক্ট করতে বলবে, বা কার্ড ইজেক্ট করে দিবে, তাকে কার্ডটা নিতে হবে ব্যাক। আচ্ছা, সো আমার এই 2 নাম্বার অপশন শেষ। এখন কি, সে কার্ড ঠিক আছে, আমাদের মাথায় আসলে কার্ড ঠিক আছে, তাহলে সে ব্যালেন্স চেক করবে, শুধু ব্যালেন্স চেক করবে, সে উইথড্র টুইড্র কিছুই করবে না। আপাতত আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সে ব্যালেন্স চেক করতেছে। সো ব্যালেন্স চেক করতে হইলে তাকে, সে ধরেন হচ্ছে যদি কার্ড ঠিক থাকে তাহলে এই দুইটা ইফ এলস কন্ডিশন, এইভাবে বক্সের মধ্যে দেখানো হচ্ছে যে এটা ইফ এলস কন্ডিশন। ইফ দ্য কার্ড ইজ ওকে দেন এন্টার পিন, ইফ দ্য কার্ড ইজ নট ওকে দেন ইজেক্ট দ্য কার্ড, ঠিক আছে। সো ইফ, এখানে ইফ আর এখানে এলস। এখন ধরেন এই ইফ কন্ডিশন কারেক্ট হয়ে গেছে, তারপরে সে এটিএম বুথের এই স্ক্রিনে দেখতেছে যে পিন নাম্বার দাও। তখন ইউজার কি করলো, ইউজার হচ্ছে পিন নাম্বার দিল। দেখেন যে অ্যারোটা চেঞ্জ হয়ে গেছে, অ্যারোটা আগে এরকম ছিল, অ্যারোটা এরকম হয়েছে, কারণ হচ্ছে এই যে যে কাজ করতে বললো সেটার রিপ্লাই এসে পিন দিচ্ছে, তার পিন এন্টার করতে বলছে, তার রিপ্লাই এসে পিন দিচ্ছে, ঠিক আছে। পিন দেওয়া হয়ে গেলে এখন কি হবে, ভেরিফাই পিন করবে। এখন পিন যদি ভেরিফাই কারেক্ট হয় তাহলে আবার স্ক্রিনে দেখাবে যে এন্টার দ্য অ্যামাউন্ট, এন্টার দ্য অ্যামাউন্ট, অনেক কিছু অপশন থাকে, এন্টার অ্যামাউন্ট, চেক ব্যালেন্স, ঠিক আছে, ট্রানজাকশন কি কি আগে ছিল এগুলো চেক করতে, সো অনেক কিছু থাকে। সো ভেরিফাই পিন, ধরেন পিন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ইউজারের নতুন স্ক্রিনে দেখতেছে যে কি অনেকগুলো অপশন আছে, তার মধ্যে তার যে এখন ডিমান্ড সেটা হচ্ছে শুধু সে ব্যালেন্স চেক করবে। সো কি করলো, সে রিপ্লাই বললো আমি খালি ব্যালেন্স চেক করব, ঠিক আছে। এখন ব্যালেন্স চেক করতে গেলে এই ব্যাংক সার্ভারের কাছে ব্যাংকের টাকার হিসাবটা নাই,
ব্যাংকের টাকার হিসাবটা আছে ব্যাংক অ্যাকাউন্টের কাছে। সো ডিরেক্টলি এটিএম আবার এখন ব্যাংক অ্যাকাউন্টের সার্ভারের কাছে যাবে, ঠিক আছে। এখান থেকে সিক ব্যালেন্স অ্যামাউন্ট, তার ওই অ্যাকাউন্টের আন্ডারে কত ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সের ইনফরমেশনটা নিবে, ইনফরমেশনটা নিয়ে আবার ইউজারের কাছে রিটার্ন করে দিবে। সো আলটিমেটলি ইউজার স্ক্রিনে তার ব্যালেন্স দেখতে পারবে। সো এই তিনটাই ছিল এই সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকার সিনারিও, ঠিক আছে। এরপরে আরো কিছু থাকতে পারে, আমি দেখাই নেই। যখনই একটা সিকোয়েন্স ডায়াগ্রাম শেষ হয়ে যাবে, সো এখানে নিচে ক্রস দিয়ে দিবেন যাতে আমার সিকোয়েন্স ডায়াগ্রাম বা এন্ড অফ অ্যাক্টিভিটি শেষ, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্ট শুরু থেকে শেষ খালি এইটুক মুহূর্তেই অ্যাক্টিভ ছিল, তার আগে অ্যাক্টিভ ছিল না। সো এটাকে আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে দেখাতে পারি যে এই টাইমটা শুধু অ্যাক্টিভ, ঠিক আছে। এই ব্যাংক সার্ভার এতটুকু টাইম অ্যাক্টিভ, আর এটিএম ইউজার এটিএম মেশিন পুরোটা টাইমই অ্যাক্টিভ ছিল, ঠিক আছে। সো এইভাবেই একটা সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকা হয় একটা সিস্টেমের ক্ষেত্রে। সো এইটা একটা এটিএম বুথের সিকোয়েন্স ডায়াগ্রামের এক্সাম্পল। সো আরেকটা এক্সাম্পল সেটা হচ্ছে মুভি টিকিট বুকিং। এখন অনলাইনে একটা ইউজার তার অ্যাপ দ্বারা মুভি টিকিট বুকিং করতে চাচ্ছে। এখন এটারও কিছু সিনারিও আগে ভেবে রাখতে হবে আমাদের। কি কি সিনারিও? সেই মুভির অনলাইন বুকিং এর যে অ্যাপ, সেই অ্যাপে একটা লোক ঢুকলো, ঢোকার পরে তার একটা ডেট যেদিন যে যাইতে চায়, আর কোন মুভি দেখতে চায় সে চুজ করার পরে সে বুক করলো যে আমি এই দিন মুভি দেখবো, ঠিক আছে। সো এইটাই হচ্ছে সিনারিও। এখন এটার একটা ইউজ কেস ডায়াগ্রাম কেমন হতে পারে? সো ইউজ কেস ডায়াগ্রামটা এমন হতে পারে, ঠিক আছে। একটা ইউজার, সেই ইউজার কি কার সাথে হচ্ছে ইন্টারাক্ট করবে? সে করবে হচ্ছে মুভির সেই অ্যাপের সাথে, ঠিক আছে। ওই অ্যাপে অনেকগুলো থিয়েটার থাকে। সো ওই যে কোনো একটা থিয়েটারে সে মুভি দেখবে। আর ওই মুভি থিয়েটার যেহেতু একটা অ্যাপের মাধ্যমে কাজ করতেছে, সো ওই অ্যাপের একটা সার্ভার থাকবে যেখানে ওই মুভির অর্ডার এর কাজগুলো কমপ্লিট হবে। সো ইউজারটা কি করতেছে? ইউজারটা প্রথমে ওপেন করছে অ্যাপ ওপেন করলো, ওপেন অ্যাপ করলে এই থিয়েটারের যে কোনো একটা থিয়েটারে সে সিলেক্ট করার পরে সে দেখলো ওই থিয়েটারে অ্যাভেলেবল কি কি ডেট আছে, আবার অ্যাভেলেবল আছে কি কি মুভি, ঠিক আছে। এই মুভিটা করার পরে এখন যে কোনো অনেকগুলো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন এই ইউজারটা সিলেক্ট করে সে রিকোয়েস্ট করবে যে আমাকে এই স্লটটা দেন। এখন থিয়েটার ওই অপশনটা সিলেক্ট করার পরে তার কাছে অনেকগুলো অপশন রিপ্লাই হিসাবে দিছে। ধরেন মুভির অনেকগুলো সিট আছে, এই সিটের অপশনগুলো এই রিপ্লাই মেসেজ দিছে। ফর এক্সাম্পল এই ইউজার ওপেন করছে, এইটা ওপেন করার পরে তাকে অনেকগুলো মুভি আর ডেটের অপশন দেওয়া হয়েছে। সে সিলেক্ট করছে ডেট আর মুভি, তারপরে রিপ্লাই হিসেবে তাকে অনেকগুলো সিট অফার করা হয়েছে। এখন অনেকগুলো সিটের মধ্যে সে তার পছন্দনীয় সিট সে সিলেক্ট করে সে অর্ডার প্লেস করলো। সেই অর্ডার প্লেসটা এখন থিয়েটারের আর কাজ নেই, অর্ডার প্লেস গুলা কাজ হচ্ছে একটা সার্ভারের, ঠিক আছে। ওই সার্ভারের কাজ কেন? কারণ হচ্ছে অনেকগুলো ইউজার থাকতে পারে, অনেকগুলো ইউজার আবার ওই মুহূর্তে আবার ওই সিটটা বুকিং দিতেও পারে, ঠিক আছে। সো কনফ্লিক্ট হতে পারে। সো এখানে সার্ভারের কাজ। সো সেই অর্ডারটা সার্ভার সাবমিট করে যদি সাকসেসফুল হয় তখনই একটা কনফার্মেশন মেসেজ দেখাবে, একটা টিকিট তাকে দিবে যে আপনার মুভি বুকিং সাকসেসফুল। সো এটাই হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামের মুভি টিকিট বুকিং সিস্টেমের এক্সাম্পল। তারপর আসতেছি আরেকটা ইউএমএল ডায়াগ্রাম, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে যে আপনার যে সফটওয়্যার সিস্টেমটা আছে সেই সিস্টেমের প্রতিটা অ্যাক্টিভিটি
দেখাবে কিভাবে সে কাজ করতেছে, ঠিক আছে। So activity diagrams describe how activities are coordinated to provide a service which can be at the different levels of abstractions. So এই ডায়াগ্রামটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে ম্যাথমেটিক্সে ফ্লো চার্ট ইউজ করছি, বা ম্যাথমেটিক্স বলেন সিএসসি এর অনেকগুলো কনসেপ্টে ফ্লো চার্ট ইউজ করছি। বেসিক্যালি ওই ফ্লো চার্টের একটা ইমপ্রুভ ভার্সন হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে বিভিন্ন সেট অফ অ্যাকশন থাকতে পারে, ঠিক আছে। এখন প্রতিটা স্টেপ অফ অ্যাক্টিভিটি কে একটা টাস্ক থাকে, ওই টাস্ক গুলাকে আমরা সেট অফ অ্যাকশন বলবো। এটা রাউন্ড এজ রেক্টেঙ্গেল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। একটা রেক্টেঙ্গেল থাকে কিন্তু রেক্টেঙ্গেলের কোনাগুলা রাউন্ড হবে, ঠিক আছে। সো এটাকে আমরা বলবো অ্যাকশন। তারপরে ডিসিশন নোড, একটা ডিসিশন নোড থাকে, সেই ডিসিশন নোড হচ্ছে বলে যে ইফ এলস কন্ডিশন গুলা ডিটারমাইন করে। সো ডিসিশন নোড এইভাবে দেখানো হয়, ঠিক আছে। তারপরে কন্ট্রোল ফ্লো, এই ডিসিশন নোডটা যেটা দ্বারা কানেক্ট করা হয় যে লাইন দ্বারা, সেটাকে বলে কন্ট্রোল নোড। আরেকটা থাকে স্টার্ট নোড, এরকম একটা ডট থাকে স্টার্ট নোড, আরেকটা থাকে এন্ড নোড, এরকম একটা ডট, ডটের উপরে আরেকটা সার্কেল থাকে। সো এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সিম্বল গুলা। সো এইগুলাই হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সিম্বল। আগেই বলে রাখি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে একটা সফটওয়্যারের বিভিন্ন অ্যাক্টিভিটি ডিটারমাইন করে। সো এটার একটা স্টার্ট সিম্বল আছে, কখন থেকে শুরু হয়েছে এই সফটওয়্যারটা। প্রতিটা অ্যাক্টিভিটি রাউন্ড রেক্টেঙ্গেল দ্বারা ডিটারমাইন করা হয়। ডিসিশন সিম্বল থাকে, এরকম সিম্বল দ্বারা ডিটারমাইন করা হয়। প্রতিটা অ্যাক্টিভিটি কানেক্টর দ্বারা কানেক্টেড। কন্ডিশন থাকলে এরকম ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লেখা হয়, তারপরে একটা এন্ড সিম্বল লেখা হয়। স্টার্ট সিম্বল এরকম, এন্ড সিম্বল এরকম। সো এটার একটা এক্সাম্পল দিলেই আমরা বুঝতে পারবো। আগের যে এটিএম বুথের এক্সাম্পল দিছি সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে। আমরা ধরেন হচ্ছে 1 2 3 করে ফেলছি, 1 2 3 করে ফেলছি, আমরা এখন 4 5 6 পরের স্টেপস গুলা করবো। এগুলো আমাদের ডান, এগুলো আমাদের ডান। এখন আমরা পরের স্টেপ গুলা করব। সে ব্যালেন্স চেক করার পরে দেখছে যে ব্যালেন্স লো, তখন সে এই বুথ দ্বারা ডিপোজিট অ্যাড করতেছে। আর যদি দেখে যে হচ্ছে ব্যালেন্স ভালোই আছে, তাহলে সে কয়েকটা টাকা উত্তোলন করতেছে, উইথড্র করতেছে। সো এটার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি হতে পারে, আগে একটু সিম্বল গুলো আবার দেখে নিই। স্টার্ট করতে হবে, অ্যাক্টিভিটি দেখাইতে হবে, কানেক্ট করতে হবে, ডিসিশন দেখাইতে হবে, ডিসিশনের টেক্সট দিতে হবে, আর এন্ড দিতে হবে। সো আমাদের কি কাজ আছে, আমাদের ব্যালেন্স চেক করে, ব্যালেন্স যদি লো তাহলে অ্যাড ডিপোজিট, ব্যালেন্স যদি হাই তাহলে উইথড্র মানি। ওকে, সো আমরা 4 5 6 এর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকতেছি। সো আমাদের সিস্টেমটা স্টার্ট করলাম। প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাকাউন্ট চেক বা ব্যালেন্স চেক, ঠিক আছে। করলাম, করার পরে আমরা হচ্ছে দেখলাম যে আমরা দুইটা কাজ করতে পারি, উইথড্র করতে পারি, আমরা ডিপোজিট করতে পারি, ঠিক আছে। এখন আমি ধরেন হচ্ছে উইথড্রই করব, ঠিক আছে। উইথড্র করার মধ্যে আমাকে দুইটা ডিসিশন নিতে হয় যে ইয়েস অর নো। এখন আমি উইথড্র যদি করতে চাই তাহলে আমাকে ইনাফ ব্যালেন্স থাকতে হবে। যদি ইনাফ ব্যালেন্স থাকে তাহলে আমি উইথড্র করতে পারবো, অ্যামাউন্টটা লিখলে আমার ব্যালেন্স আপডেট হবে। এখন যদি ইনাফ ব্যালেন্স না থাকে তাহলে আমি উইথড্র করতে পারবো না, ঠিক আছে। আর হচ্ছে এখন যদি আমি ডিপোজিট করতে চাই তাহলে আমি সরাসরি ডিপোজিট করতে পারবো, ঠিক আছে। এখন এইখানে যে কথাটা বলছি যে ইফ দ্য অ্যামাউন্ট ইজ লো তাহলে অ্যাড ডিপোজিট, কিন্তু ডিপোজিট করার কোনো ইফ কন্ডিশনের আসলে দরকার হয় না। কারণ হচ্ছে ব্যাংক যে কোনো মুহূর্তেই ডিপোজিট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। কিন্তু উইথড্র করতে একটা ডিফিনিট অ্যামাউন্ট অফ মানি থাকে, কিন্তু ডিপোজিট তারা সবসময় অ্যাকসেপ্ট করে। সো এখানে ইফ কন্ডিশন দেওয়া হয় নাই। সো আমার কি হয়েছে, আমি উইথড্র চাইলে উইথড্র করতে পারবো, চাইলে ডিপোজিট করতে পারবো, কিন্তু ডিপোজিট করার আমার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু উইথড্র করতে হলে আমাকে একটা ব্যালেন্স চেক করতে হবে।
সেই ব্যালেন্সটা কি, সেটা হচ্ছে আমি টাকা উইথড্র করতে পারবো কি পারবো না। আমাদের ব্যাংকে মিনিমাম যে কয়টা টাকা থাকা লাগে সেই টাকা রেখে তারপরে উইথড্র করতে হবে। যদি অ্যামাউন্টটা নাই থাকে তাহলে উইথড্র নট অ্যালাউড হবে, আর যদি থাকে তাহলে উইথড্র হয়ে যাবে, উইথড্র হয়ে সাথে সাথে আপডেট ব্যালেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, তার ব্যাংকে ওই কার্ডে 500 টাকা ছিল, ঠিক আছে, 500 টাকা ছিল। এখন সে কি করছে, 500 টাকা থাকলে সে উইথড্র করতে পারবে যে কয়টা টাকা ব্যাংকে মিনিমাম যে কয়টা টাকা রেখে, ধরেন 400 টাকা রাখলো, 400 টাকা রাখলো, আর 100 টাকা সে উইথড্র করলো, ঠিক আছে। সো দিস উইথড্র ইজ পসিবল। সো এখান থেকে ডিসিশন নিবে যে হ্যাঁ 100 টাকা, 500 টাকা আছে, 100 টাকা সে এন্টার করছে, সো দিস উইথড্র ইজ পসিবল। সো ইয়েস, উইথড্র করলো, উইথড্র করে আপডেট ব্যালেন্স হলো, আপডেট ব্যালেন্স হয়ে গেল 400, ঠিক আছে। সো 500 ছিল, সে 100 উত্তোলন করলো, আপডেটেড ব্যালেন্স কত হইলো, আপডেটেড ব্যালেন্স হয়ে গেল 400। এখন কি, এখন হচ্ছে সে উইথড্রর সময় দেখলো ব্যালেন্স হচ্ছে 500, কিন্তু উইথড্র অ্যামাউন্ট দিল 600। তাহলে উইথড্র অ্যামাউন্ট যদি 600 দেয় তাহলে দেখাবে যে নো, উইথড্র ইজ নট অ্যালাউড, কারণ তোমার সেই অ্যামাউন্ট অফ টাকা নাই। সো দিস ইজ all about the activity diagram. সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা মোটামুটি ইজি আছে। এরপর আমরা নেক্সট যে ডায়াগ্রামটা দেখবো সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। সো ক্লাস ডায়াগ্রাম হলো যে দুই ধরনের ডায়াগ্রাম বলছিলাম, একটা হচ্ছে বিহেভিয়ার রিপ্রেজেন্ট করে, আর ক্লাস ডায়াগ্রাম যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো এটা একটা স্ট্রাকচারাল ডায়াগ্রাম। এখন ক্লাস ডায়াগ্রাম ইজ নট only used for visualizing, describing, and document different aspects of a system, but also constructing executable code. সো এই ক্লাস ডায়াগ্রামটা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনেক ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম। কারণ হচ্ছে মোটামুটি এই ডায়াগ্রামটা দেখে আমরা ক্লাস কি আর অবজেক্ট কি এগুলো ডিটারমাইন করি, ডিটারমাইন করার পরে বিভিন্ন ক্লাস এক্সিকিউট করি, ঠিক আছে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেথোডলজি ইউজ করি আসলে এই ক্লাস ডায়াগ্রাম ইউজ করে। সো এইখানে পারপস অফ দ্য ক্লাস ডায়াগ্রাম এর সামারি কি, সেই ক্লাস ডায়াগ্রাম দ্বারা স্ট্যাটিক ভিউ অফ দ্য অ্যাপ্লিকেশন দেখা যায়, তারপরে কি কি অ্যাপ্লিকেশনের যে রেসপন্সিবিলিটি সেটা ডিটারমাইন করা যায়, তারপরে আরো দুইটা ডায়াগ্রাম আছে স্ট্রাকচারাল ডায়াগ্রামে, কম্পোনেন্ট ডায়াগ্রাম আর ডেভেলপমেন্ট ডায়াগ্রাম, সেইটার বেসমেন্ট তৈরি করা হয় এই ক্লাস ডায়াগ্রাম দ্বারা। ওকে, এখন ক্লাস ডায়াগ্রামে প্রতিটা ক্লাস এরকম একটা রেক্টেঙ্গেল দ্বারা ডিটারমাইন করা হয়, এরকম একটা রেক্টেঙ্গেল। এখন এই রেক্টেঙ্গেলের তিনটা পোর্শনে ভাগ করা হয়, তিনটা পোর্শন। আপার সেকশন যেটা, সেটা হচ্ছে নেম অফ দ্য ক্লাস থাকে, এই নেম অফ দ্য ক্লাস অবশ্যই থাকা লাগে। সো আপার সেকশন ইজ মাস্ট বি রিকোয়ার্ড। তারপর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, এই ক্লাসের আন্ডারে কি কি ডাটা টাইপ থাকবে সেগুলো লেখা হয়। ফর এক্সাম্পল, এটা হচ্ছে ভেহিকেল ক্লাস। একটা ভেহিকেল ক্লাস কি, একটা হচ্ছে ভেহিকেল ক্লাস হচ্ছে সব 4 চাক্কার গাড়ি বা 3 চাক্কার গাড়ি, ঠিক আছে, বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার, সবগুলাকে আমরা একটা ভেহিকেল বলবো। সেই ভেহিকেলের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট কি কি হতে পারে, সব সব গাড়িরই নির্দিষ্ট স্পিড থাকে, সে প্যাসেঞ্জার নিতে পারে বা প্যাসেঞ্জার নাও নিতে পারে। বিভিন্ন ভেহিকেলের বিভিন্ন ফুয়েল টাইপ থাকে, কিছু পেট্রোল থাকে, কারো ডিজেল থাকে, কারো সিএনজি থাকে। তারপরে অনেকগুলো মেথড থাকতে পারে। ফর এক্সাম্পল, এই গো মেথড ইউজ করলে সে সামনে আগাবে, স্টপ মেথড ইউজ করলে সে ব্রেক দিবে। সো এই মেথড গুলা বলবো যে প্রতিটা ক্লাসের কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, আর এইগুলোকে বলবো ডেটা টাইপ। আমরা প্রতিটা ক্লাসের ডেটা টাইপ বানাই, সেরকম একটা কিছু ডেটা টাইপ বা অ্যাট্রিবিউট বা কোয়ালিটি কি কি। ওকে, সো এই তিনটা জিনিস থাকতে হবে। সো প্রতিটা ক্লাসে আমরা এইভাবে ডিসক্রাইব করব যে এটা একটা ভেহিকেল ক্লাস, এই ভেহিকেল ক্লাসের অ্যাট্রিবিউটস গুলা এগুলা, আর মেথড গুলা এগুলা। সবার আগে দেখেন একটা করে প্লাস সাইন আছে, এই প্লাস সাইন মানে হচ্ছে এই অ্যাট্রিবিউট গুলা পাবলিক। আর প্লাস সাইন থাকতে পারে, মাইনাস সাইন থাকতে পারে, এইটাকে বলবো আমি ভিজিবিলিটি
ইনসাইড আ ক্লাস, ভিজিবিলিটি অফ আ অ্যাট্রিবিউট ইনসাইড আ ক্লাস। এখন এই ক্লাসের মধ্যে সে পাবলিক, তার মানে এই ক্লাস ডায়াগ্রাম একটা বড় ডায়াগ্রাম, অনেকগুলা ক্লাস থাকতে পারে, সবগুলা ক্লাসের জন্য এই স্পিড ভেরিয়েবলটা দেখা যাবে পাবলিক হয়ে আছে। এটা যদি প্রাইভেট করে দেই, মাইনাস করে দেই, তাহলে এটা প্রাইভেট। সো এই স্পিড ভেরিয়েবলটা এই ভেহিকল ক্লাসের মধ্যে প্রাইভেট। ওকে, এখন আমি যেটা বললাম যে ক্লাস কি, আসলে ক্লাস হচ্ছে যে একটা ব্লুপ্রিন্ট অফ এ সিস্টেম, ঠিক আছে? ব্লুপ্রিন্ট অফ দ্য সিস্টেম, ফর এক্সাম্পল আমাকে যদি একটা কার কোম্পানির বেচা কেনা, ঠিক আছে, সেই কার কোম্পানি অনেক ধরনের ভেহিকেল বিক্রি করে। ফর এক্সাম্পল সে বাইকও বিক্রি করে, ফর এক্সাম্পল সে ট্রাকও বিক্রি করে, ফর এক্সাম্পল সে প্রাইভেট কারও বিক্রি করে। ফর এক্সাম্পল বিএমডাব্লিউ এর কথা বললাম, ঠিক আছে, বিএমডাব্লিউ বা মার্সিডিস, ডেমলারের মার্সিডিস। এখন তারা সবকিছুই বিক্রি করে, ঠিক আছে। সো তাদের যদি একটা সফটওয়্যারের ক্লাস ডিটারমাইন করি যে ওই বিক্রির, অনলাইন বিক্রির একটা ক্লাস ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছে। সো ওই ক্লাস ডায়াগ্রামে একটা ক্লাস থাকতে পারে, সেটা হচ্ছে ভেহিকেল ক্লাস। ওই ক্লাসের সবগুলা যানবাহনেরই স্পিড আছে, প্যাসেঞ্জার আছে, ফুয়েল টাইপ আছে, সবগুলারই আলাদা আলাদা সিস্টেম থাকতে পারে। সবগুলারই আবার কিছু মেথড থাকতে পারে, সামনে যাওয়া বা স্টপ করা, ঠিক আছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে এনিমেল ক্লাস। ফর এক্সাম্পল আপনাকে একটা জু জু সিস্টেমের, ধরেন এই জু এর একটা ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা ছোটদের শেখানোর জন্য একটা আহ, মানে এনিমেল চিনার জন্য একটা সফটওয়্যার বানাবেন, ঠিক আছে। ওই সফটওয়্যারে অনেকগুলো এনিমেলের ইমেজ থাকবে। এনিমেল ইমেজ দেখে দেখে একটা চিলড্রেন শিখতে পারে যে এটা মাঙ্কি, এটা জিব্রা, এটা জিরাফ, ঠিক আছে। এখন ওইটার জন্য একটা ক্লাস আপনি তৈরি করতে পারেন, সেটা হচ্ছে এখানে সবগুলাই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, জেনারেল বৈশিষ্ট্য। সেই জেনারেল বৈশিষ্ট্য কি, সবগুলাই হচ্ছে এনিমেল। ফর এক্সাম্পল ভেহিকেল ক্লাসের সবগুলা জেনারেল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে ভেহিকেল, এটাও হচ্ছে ভেহিকেল, এটাও হচ্ছে ভেহিকেল, সবগুলাই হচ্ছে ভেহিকেল। কিন্তু এই ভেহিকেল ক্লাসের একটা অবজেক্ট হতে পারে যে এই দুইটা ট্রাক, এই দুইটা সিমিলার, এই দুটা ভেহিকেল কিন্তু এই দুটা ট্রাক, এইটার সাথে এইটা সিমিলার না, এই দুটা বাস আর এই দুটা হচ্ছে কার, ঠিক আছে। সো এগুলো হচ্ছে জেনারেলি তারা ভেহিকেল, কিন্তু নির্দিষ্ট আবার তাদের বৈশিষ্ট্য আছে। সিমিলারলি তারা সবাই এনিমেল, কিন্তু একটা স্নেক একটা লায়ন এর সাথে মিলবে না। সো এই এনিমেল ক্লাসের একটা অবজেক্ট হতে পারে স্নেক। ফর এক্সাম্পল ওই অ্যাপ বানানোর জন্য আপনি বিভিন্ন ইমেজ সিলেক্ট করলেন, ধরেন ইমেজ এর নাম দিলেন নেম, নেম হচ্ছে ধরেন স্নেক ইউজ করলেন, সো এখানে স্ট্রিং এ সেটা হবে স্নেক। তারপরে বিভিন্ন আইডি দেওয়া থাকে, সো আইডি ইউজ করবেন। তারপরে এজ ইউজ করবেন। ফর এক্সাম্পল যে এটা একটা চিড়িয়াখানার লাইভ এনিমেলের একটা অ্যাপ, ঠিক আছে। ওই চিড়িয়াখানার লাইভ এনিমেল লাইভ দেখানো হয়। ফর এক্সাম্পল ওইটার বয়সের ইনফরমেশন, ওইটার আইডি কত, প্রতিটা ইউনিক একটা আইডি ইউজ করা হয়, তারপর তাদের নেম ইউজ করা হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি, এগুলো হচ্ছে তাদের অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট সবগুলোর ক্ষেত্রেই কমন, সবগুলোর ক্ষেত্রে এইটারও নেম থাকবে, এইটারও নেম থাকবে, এইটারও নেম থাকবে, ঠিক আছে। এখন আপনি আইডি থাকবে, এজ থাকবে। এখন আপনি ধরেন আপনার অ্যাপে বললেন যে ওই চিড়িয়াখানার এই বাঘটাকে ওরা ডাকে হচ্ছে বেঙ্গল, ঠিক আছে। সো আপনি ওকে টাইগার ডাকবেন না, যেহেতু ওখানে মানুষ বেঙ্গল ডাকে। সো এখানে একটা মেথড ইউজ করে আপনি সেট করতে পারেন যে এই যে এই অবজেক্ট, সেই অবজেক্টের নাম হচ্ছে বেঙ্গল, ঠিক আছে। বা এখানে একটা জিরাফ, জিরাফের জিরাফ নামে ডাকে না, এই এই চিড়িয়াখানার এই প্রাণীটাকে অন্য নামে ডাকে। সো এখানে এই মেথড দ্বারা আপনি সেট করতে পারেন। তারপরে আর একটা মেথড ইউজ করতে পারেন, ইট একটা ফাংশন ইউজ করতে পারেন। ইট ফাংশনের মধ্যে অনেকগুলো ভ্যালু দিতে পারেন। সেগুলো হচ্ছে একটা হাতি যা খায়, একটা টাইগার সেরকম খায় না, ঠিক আছে। সো ফুড কোয়ান্টিটি ডিফারেন্ট। সো এখানে দিতে পারেন যে তাদের এক একজনের এক একটা ফুড কোয়ান্টিটি লাগবে, কিন্তু অ্যাজ এ জেনারেল সবারই খাওয়া হয়, সবারই আবার নাম বিভিন্ন থাকতে পারে, ঠিক আছে।
আবার সবারই একটা অ্যাট্রিবিউট আছে। সো এটা হচ্ছে এনিমেল। এনিমেলের মধ্যে আবার থাকতে পারে এলিফ্যান্ট, এনিমেলের মধ্যে থাকতে পারে একটা মাঙ্কি। সো এনিমেল হচ্ছে জেনারেলাইজ ভিউ, এটা একটা ক্লাস। এই ক্লাসের অবজেক্ট থাকতে পারে বা সাব ক্লাস থাকতে পারে। সো হোয়াট ইজ এ ক্লাস? A class is a user-defined blueprint or a prototype from which objects are created. So এটা একটা ওই জু সিস্টেমের ব্লুপ্রিন্ট, একটা ক্লাস, সেখান থেকে আমরা কিছু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। It represents a set of properties or methods that are common to all object types. So set of properties, set of attributes থাকে আর মেথড থাকে। সেই মেথড গুলা এই সব এনিমেল গুলা এক একটা এক এক রকম, কিন্তু সবগুলোর মধ্যে এই অ্যাট্রিবিউট গুলা কমন। সবগুলাই ভেহিকেলের মধ্যে এই অ্যাট্রিবিউট গুলা কমন, কিন্তু এক একটা ভেহিকেলের কাজ বৈশিষ্ট্য এক এক রকম। ওকে, সো হোয়াট ইজ অ্যান অবজেক্ট? It is a basic unit of object-oriented programming, represents the real-life entities. So real life এ এটা একটা টাইগার, সো এটা বলতে পারি এনিমেল ক্লাসের একটা অবজেক্ট হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে মেম্বার এক্সেস মডিফায়ার থাকতে পারে। এই যে প্লাস মাইনাস দেখাইলাম, প্লাস থাকতে পারে, ওই যে সামনে যে দেখাইলাম প্লাস মাইনাস, এই প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে। প্লাস প্লাস হলে বুঝাবো যে এটা পাবলিক, মাইনাস হলে প্রাইভেট, প্রোটেক্টেড, আন্ডার দ্যাট প্যাকেজ, ডিরাইভড, আন্ডারলাইন বা স্ট্যাটিক। ঠিক আছে, সো এটা আপনারা যখন জাভা প্রোগ্রামিং করছেন তখন আপনারা জানেন পাবলিক অ্যাক্সেস মডিফায়ার কি, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার কি, প্রোটেক্টেড, আন্ডার এ প্যাকেজ কি বা ডিরাইভড কি। আচ্ছা, এখন আমি তো এতক্ষণ একটা ক্লাস নিয়ে কথা বললাম, এখন মাল্টিপল ক্লাস হতে পারে। সেই মাল্টিপল ক্লাসের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। সেই ইনহেরিটেন্স রিলেশনটা একটা ক্লাস ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায়। ফর এক্সাম্পল, আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসের নামটা হচ্ছে শেপ ক্লাস। এই শেপ ক্লাসের অ্যাট্রিবিউট আছে কালার। ঠিক আছে, এই কালার অ্যাট্রিবিউট সবকটা ক্লাসেরই সেম, মানে সবকটা ক্লাসেরই কালার আছে। আর আছে কি মেথড হচ্ছে গেট এরিয়া আর টু স্ট্রিং মেথড, এই মেথডগুলো কমন। এখন বললাম যে শেপ যে মেথড, সেই শেপ মেথডের আন্ডারে দুইটা শেপ যে ক্লাস, সেই ক্লাসের আন্ডারে দুইটা ক্লাস আছে, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। সো শেপ যে ক্লাস সেটা হচ্ছে প্যারেন্ট, আর রেক্টেঙ্গেল যে ক্লাস সেটা হচ্ছে চাইল্ড, বা বলতে পারি এটা বেস ক্লাস। ঠিক আছে, অর বেস ক্লাস, অর এটা হচ্ছে ডিরাইভ ক্লাস। ঠিক আছে, এখন বেস ক্লাস, ডিরাইভ ক্লাস। সো রেক্টেঙ্গেলের কি কি প্রপার্টি? রেক্টেঙ্গেলের লেন্থ থাকে, রেক্টেঙ্গেলের উইথ থাকে, কিন্তু ট্রায়াঙ্গেলের ট্রায়াঙ্গেলের বেস থাকে, হাইট থাকে। ঠিক আছে, কিন্তু এই দুইটা প্রপার্টি তো বুঝলাম, কিন্তু এইটা যেহেতু চিলড্রেন ক্লাস, এই দুইটার কমন প্রপার্টি হচ্ছে তাদের একটা কালার দেওয়া আছে। ঠিক আছে, সো এইটার কমন প্রপার্টি হচ্ছে গেট এরিয়া, দুইটারই কমন প্রপার্টি হচ্ছে গেট এরিয়া। এটা হচ্ছে বোঝানো যাচ্ছে এই চিহ্ন দ্বারা, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে যে এই যে প্যারেন্ট ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলো আমরা ইনহেরিট করতেছি। ফর এক্সাম্পল, যে সন্তান, একটা বাবার যে সন্তানরা আছে, সন্তানরা অটোমেটিক্যালি বাবার সব প্রপার্টি গুলা ইনহেরিট করে। ঠিক আছে, বাবার প্রপার্টি ইনহেরিট করে, বাবার কোয়ালিটিস গুলা ইনহেরিট করে। ঠিক আছে, এইগুলা অটোমেটিক্যালি ইনহেরিট করে। সেই কনসেপ্টটা এখানে আসতেছে যে বলতে গেলে যে সন্তানের নিজস্ব প্রপার্টি আছে, সন্তানের নিজস্ব প্রপার্টি আছে। ধরেন একটা সন্তান, সেই সন্তানের নাম হচ্ছে রেক্টেঙ্গেল, সেই রেক্টেঙ্গেল নিজস্ব লেন্থ আছে, সেই রেক্টেঙ্গেল নিজস্ব উইথ আছে। ঠিক আছে, কিন্তু সে আবার ইনহেরিট করতেছে তার বাবার থেকে, সেটা হচ্ছে কালার।
এখন রেক্টেঙ্গেলের আরেকটা ভাই আছে, সেই ভাইও বাবার থেকে ইনহেরিট করবে, সেটা হচ্ছে কালার, কিন্তু তার নিজস্ব আছে বেস, নিজস্ব আছে হাইট। আরেকটা এক্সাম্পল দিলে আরো একটু ক্লিয়ার হবে, যে ওই যে অ্যানিমেল ক্লাস, সেই অ্যানিমেল ক্লাসে বললাম যে প্রতিটা অ্যানিমেলের নেম আছে, প্রতিটা অ্যানিমেলের আইডি আছে, প্রতিটা অ্যানিমেলের এজ আছে, আমরা নেম সেট করতে পারি, করতে পারি, সবকিছু আছে। কিন্তু ওইটার মধ্যে আবার একটা টর্টয়েস আছে, ঠিক আছে? ওই টর্টয়েসটা এই অ্যানিমেল ক্লাসটাকে ইনহেরিট করতেছে। এখন এইখানে বললাম যে আরো অনেকগুলা ক্লাস থাকতে পারে, আরো ক্লাস থাকতে পারে, ফর এক্সাম্পল আরো ক্লাস থাকতে পারে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল মানকি ক্লাস থাকতে পারে, ঠিক আছে? মানকি, বানর ক্লাস, ঠিক আছে? এখন মানকির একটা স্পেসিফিক প্রপার্টি থাকতে পারে, সেটা হচ্ছে টেল। টেল, এখন দেখেন, এখন এনিমেল ক্লাসে আমি এই টেল প্রপার্টিটা অ্যাড করতে পারবো না। কেন অ্যাড করতে পারবো না? কারণ এই টেল সবকটা এনিমেলের জন্য কমন না, সো শুধু মাঙ্কির জন্য কমন। সো মাঙ্কি এই নেম আইডি এজ ইনহেরিট করতে পারতেছে, কিন্তু তার নিজের সম্পত্তি কি? নিজের সম্পত্তি হচ্ছে টেল। সিমিলারলি টর্টয়েস, টর্টয়েসের শেল থাকে, একটা খোলস থাকে, সেই খোলসটা সে নিজের প্রপার্টি, কিন্তু সবার মধ্যে যে কমন প্রপার্টি সেটা হচ্ছে নেম আইডি আর এজ। সব এনিমেলেরই নেম আইডি এজ আছে ওই জু সিস্টেমে, কিন্তু টর্টয়েসের স্পেসিফিক একটা প্রপার্টি আছে বা অ্যাট্রিবিউট আছে। সো এইভাবে যে রিলেশনটা দেখায় এই অ্যারো দিয়ে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ওকে, সো আরেকটা অ্যাসোসিয়েশন রিলেশন আছে, সেটা হলো এরকম অনেকগুলা ক্লাস ডায়াগ্রামে যদি অনেকগুলা ক্লাস থাকে, সো এই ক্লাসটাকে যদি সিম্পল একটা লাইন দিয়ে অ্যাসোসিয়েট করা যায়, সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েশন রিলেশন। আরেকটা আছে অ্যাগ্রিগেশন রিলেশন। এখানে ফাঁকা একটা ডায়মন্ড যদি দিতে পারেন তাহলে এটাকে বলবো অ্যাগ্রিগেশন রিলেশন। আর যদি এই ডায়মন্ডটা হচ্ছে ভরাট থাকে তাহলে এটাকে বলবো কম্পোজিশন রিলেশন। এখন এগুলো একটু বিস্তারিত আলোচনা করি যে অ্যাসোসিয়েশন রিলেশন কি। অ্যাসোসিয়েশন রিলেশন হচ্ছে, ফর এক্সাম্পল আমার একটা কার ক্লাস আছে, আমি কিন্তু এখন বলতেছি না ভেহিকেল ক্লাস, আমি বলতেছি কার ক্লাস, ঠিক আছে? এখন কার ক্লাস, প্রতিটা কারেরই মডেল আছে। ফর এক্সাম্পল ধরেন এটা একটা বিএমডব্লিউ কার, এটা কার ক্লাস, কার ক্লাসের অবজেক্ট হইতে পারে একটা বিএমডব্লিউ, ঠিক আছে? কার ক্লাসের অবজেক্ট হতে পারে একটা বিএমডব্লিউ। সেই সেই কারের মডেল টাইপ আছে, ঠিক আছে? তারপরে কারের দরজা আছে, কারের অটোমেকার কোম্পানি আছে, ঠিক আছে? বিএমডব্লিউর অটোমেকার কোম্পানির নাম হচ্ছে বিএমডব্লিউ, ঠিক আছে? এখন অনেকগুলো মেথড আছে, মেথড গুলা কি কি থাকতে পারে? মেথড গুলো থাকতে পারে রেডিও, সেই ইউজার সে রেডিও ইউজ করতে পারে বা নাও করতে পারে। তারপরে হচ্ছে উইন্ডশিল্ড ওয়াইপার, বৃষ্টি হইতে পারে নাও হতে পারে, বৃষ্টি হইলে এই মেথড কাজ করবে, বা ময়লা পড়লে এই মেথড কাজ করবে। চেঞ্জ ডিরেকশন, গাড়ি চললে এই চেঞ্জ ডিরেকশন মেথড কাজ করবে, না হলে কাজ করবে না। সো এইগুলো হচ্ছে মেথড, এইগুলো হচ্ছে অনেকগুলা মেথড, আর এগুলো হচ্ছে অনেকগুলা অ্যাট্রিবিউট। এখন ফর এক্সাম্পল আমি কি করব, আমি এই কারটা একটা রোড ট্রিপে নিয়ে যাব, সেই রোড ট্রিপটাকে আমরা আলাদা একটা ক্লাসের আন্ডারে নিয়ে আসলাম, ঠিক আছে? আর একটা ক্লাসের আন্ডারে নিয়ে আসলাম। এখন এই যে কার, সেই কারটা রোড ট্রিপ দিচ্ছে। সো দুইটা ক্লাসের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে অ্যাসোসিয়েশন রিলেশন। এখন প্রতিটা রোড ট্রিপ যখন দেই তখন আমরা স্ট্যাক্স নিতে পারি, তারপরে কারের ফুয়েল লেভেল চেক করতে পারি, রেডিও স্টেশন রেডিও কাজ করতেছে নাকি এটা চেক করতে পারি, তারপরে রুট ডিরেকশন দিতে পারি, অন্য পথে যদি যেতে চাই ডিটুর দিতে পারি, আবার হচ্ছে কোনো টয়লেট টয়লেট লাগলে পটি ব্রেক দিতে পারি। সো একটা কার, একটা রোড ট্রিপ দিতে পারে, ঠিক আছে? একটা কার একটা রোড ট্রিপ দিতে পারে বা একাধিক রোড ট্রিপ দিতে পারে। সো একটা বিএমডব্লিউ গাড়ি কিনে আমি 1000 বার রোড ট্রিপ দিতে পারি। সো এই রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি, ঠিক আছে? সো একটা গাড়ি কিনলাম, এই গাড়ি কিনে আমি অনেকগুলো রোড ট্রিপ দিতে পারি, সো এই রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি। সো এটাই হচ্ছে দুইটা ক্লাসের মধ্যে অ্যাসোসিয়েশন রিলেশন। অ্যাসোসিয়েশন রিলেশন বোঝা গেল, তারপরে হচ্ছে অ্যাগ্রিগেশন রিলেশন। ওকে, অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন, ঠিক আছে?
ফাঁকা ডায়মন্ড, অ্যাগ্রিগেশন, ক্লোজ ডায়মন্ড, কম্পোজিশন। ওকে, এখন বললাম যে অ্যাগ্রিগেশন রিলেশনটা কি। অ্যাগ্রিগেশন রিলেশন হচ্ছে আপনার একটা কার আছে, ঠিক আছে, এই কারের অবশ্যই একটা কার্বোরেটর থাকে। কার্বোরেটর কি, ওই যে যেখানে হচ্ছে ফুয়েল গুলা কম্বাসন ইঞ্জিনে হচ্ছে ফুয়েল গুলা কাজ করে আসলে, সেটাকে বলবো কার্বোরেটর। একটা গাড়িতে একটা কার্বোরেটর থাকে। এখন এইটার মধ্যে আমি যে রিলেশনটা বুঝাচ্ছি সেটা হচ্ছে অ্যাগ্রিগেশন রিলেশন। ফর এক্সাম্পল, এই কারটা আমি উড়াই দিলাম, ঠিক আছে, বা এই কারটা আমি নষ্ট করে ফেললাম। এইটা নষ্ট করলে এই কার্বোরেটর নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এটাকে বললাম অ্যাগ্রিগেশন রিলেশন। ফর এক্সাম্পল, এই কার্বোরেটরকে আমি ধ্বংস করে দিলাম, কার্বোরেটরকে ধ্বংস করে দিলে এই কারও ধ্বংস হয়ে যাবে। সো একটা ক্লাস না থাকলে আরেকটার এক্সিস্টেন্স থাকা হয়ই না, ঠিক আছে। সো এটাকে বলবো আমি অ্যাগ্রিগেশন রিলেশন। এখন একটা গাড়ির একটা কার্বোরেটর থাকে, ঠিক আছে, একটা গাড়ির একটা কার্বোরেটর, এই রিলেশনটাকে আমি বলবো ওয়ান টু রিলেশন। আগের যে বললাম যে একটা কার অনেকগুলা রোড ট্রিপ দিতে পারে, সো ওয়ান টু মেনি রিলেশন, এইভাবে ওয়ান টু মেনি রিলেশন দেখানো হয়। আর এটাকে দেখা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। এখন আরেকটা রিলেশন হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন কি, ধরেন হচ্ছে আপনার একটা পন্ড ক্লাস আছে, ওই পন্ড ক্লাসের আন্ডারে একটা ডাক ক্লাস আছে। এখন কিছু কিছু হাঁস পন্ডে থাকতে পারে, কিছু কিছু হাঁস পন্ড থেকে চলে যেতে পারে, ঠিক আছে। এখন ওই পন্ডটা ডিস্ট্রয় যদি করে ফেলি, তাহলে কি ওই হাঁসগুলো আসলে ডিস্ট্রয় হবে? না, তো হবে না, ঠিক আছে, এটা হবে না। এখন যদি এই হাঁসগুলা কেউ খেয়ে ফেলে, এই পন্ডটা কি ডিস্ট্রয় হবে? না, হওয়ার কথা না। সো এই যে রিলেশন সেটা হচ্ছে কম্পোজিশন রিলেশন। এখন একটা পন্ডে অনেকগুলো হাঁস থাকতে পারে, সো এই রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। ওকে, এখন আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিব ক্লাস ডায়াগ্রামের। এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের, ঠিক আছে। একটা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমে কি থাকে, একটা ইউজার হোটেল রিসিপশনে আসে হোটেল ম্যানেজার বা রিসিপশনিস্টের সাথে কথা বলে হোটেল বুকিং দিয়ে চাবি দিয়ে ওই যে চাবি নিয়ে তাকে রুমে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে মেইনলি একটা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। তারপর আরো কি কি কাজ থাকতে পারে আমরা দেখি আগে। যে প্রথমে আমি একটা গেস্ট সেই হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমে আসলো, ঠিক আছে। এইখানে দেখতে অফলাইন একটা দেখায়, পিকচার দিয়ে অফলাইন দেখাচ্ছি, আসলে এটা অনলাইন, ঠিক আছে, অনলাইন বুকিং দেয় এমন একটা কিছু। আচ্ছা, অনলাইন অফলাইন যেটাই হোক, সেটা একটা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম। এখন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমে একটা গেস্ট থাকতে পারে, গেস্ট ক্লাস থাকতে পারে। এই গেস্টের নাম থাকবে, নেম থাকবে, আইডি থাকবে, ফোন নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, রুম নাম্বার থাকবে। এখন সেই গেস্ট কি করতে পারে, সেই গেস্ট অনেকগুলা কাজ করতে পারে। সেই কাজগুলো হচ্ছে এক একটা মেথড। সেই কাজগুলো কি, সে চেক ইন করতে পারে, চেক আউট করতে পারে, পে বিল করতে পারে, অর্ডার ফুড করতে পারে, সাবমিট ফিডব্যাক করতে পারে, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন সেই গেস্টটা কি করলো, সেই গেস্টটা ম্যানেজারের সাথে ইন্টারাকশন করলো, ঠিক আছে। এখন ম্যানেজারের সাথে ইন্টারাকশন করলো, ম্যানেজারের কি কি আছে, ম্যানেজারের আছে নেম, আইডি, ফোন নাম্বার, লোকেশন। এখন ম্যানেজার হচ্ছে মেইন মানুষ, ঠিক আছে, ওই হোটেলের মেইন মানুষ। সে হোটেলের ইনভেন্টরিতে কি কি আছে ওইগুলা চেক করে, মানে ওই হোটেলের ভিতরে যে অনেক ইনভেন্টরিতে অনেকগুলা কিছু থাকে। ফর এক্সাম্পল, বালিশ, কম্বল, তোষক, ঠিক আছে, খাবার দাবার এগুলো থাকে। সো এইগুলার ইনফরমেশন তার কাছে থাকে। সো সে পারচেজ করে, সে কমপ্লেন, এই যে ফিডব্যাক থেকে কমপ্লেন নেয়, আবার স্টাফ ম্যানেজ করে। এখন এই গেস্টটা ম্যানেজারের সাথে ইন্টারাকশন করতে পারে, কিন্তু সেই গেস্টটা সে ইনভেন্টরির সাথে কোনো রিলেশন নাই, ঠিক আছে, ইনভেন্টরি শুধু ম্যানেজারই কন্ট্রোল করতেছে। গেল আরেকটা। এখন আবার এই গেস্টটা আবার কি করতে পারে, এই গেস্টটা রুম সিলেক্ট করতে পারে। সো রুমে সিলেক্ট কিভাবে করবে, সে রুম নাম্বার থেকে আর লোকেশন থেকে। সো রুমে যাইতেও পারে, রুম সিলেক্টও করতে পারে। এখন রুম সিলেক্ট কিভাবে করবে, রুম সিলেক্ট করবে রিসিপশনিস্টের মাধ্যমে। রিসিপশনিস্টের কি কি ইনফরমেশন থাকে, নেম, আইডি, ফোন নাম্বার, লোকেশন।
এই রিসিপশন আবার অনেকগুলো কাজ করে, সেটা হচ্ছে রুম অ্যাভেলেবল আছে নাকি দেখে, অ্যাভেলেবল থাকলে বুক দেয়, বিল দেয়, ফিডব্যাক নেয়, ঠিক আছে। সো অনেকগুলা কাজ করে। সো ফর এক্সাম্পল এই বিলের কাজ করা হইলো, এই বিলের কাজ করা হইলো, এখন বিল কিভাবে আসবে, বিল আসবে বিল নাম্বার আর গেস্ট নেম, সেই বিল জেনারেট করে সেই কাস্টমারকে ধরায় দেওয়া হয়। আবার কাস্টমার কি করতে পারে, কাস্টমার হচ্ছে ফুড আইটেম দেখতে পারে, মেনুতে কি কি আছে, সো মেনুতে দেখলো, ঠিক আছে। এখন ওই ফুড আইটেম হাউসকিপার থেকেও নিতে পারে বা ফোন কল থেকেও নিতে পারে। ফর এক্সাম্পল হাউসকিপার যখন আসছে ক্লিন রুম করতে, তখন হাউসকিপার থেকে ফুড ইনফরমেশন গুলা নিয়ে অর্ডার দিল, ঠিক আছে। সেই অর্ডারটা কার মাধ্যমে দিবে, অর্ডারটা শেফের মাধ্যমে দিবে, সেই অর্ডারটা অর্ডার নিবে, ঠিক আছে। এইটা আরো অনেক বাড়ানো যায়, বাড়ায় সেই ফুডটা আবার সে রিসিভ করার জন্য আবার রিলেশন দেখাইতে পারে। সো এইটাই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এখন একটা রিসিপশন হচ্ছে রিসিপশনিস্ট অনেকগুলা বিল ক্রিয়েট করতে পারে, সো রিলেশন ওয়ান টু মেনি, ঠিক আছে। সো একটা একটা ম্যানেজারের অনেকগুলা গেস্ট থাকতে পারে, সো ওয়ান টু মেনি রিলেশন, ঠিক আছে। একটা ম্যানেজারের অনেকগুলা ইনভেন্টরি থাকতে পারে, ওয়ান টু মেনি রিলেশন। ফর এক্সাম্পল কাপড় চোপড়ের জন্য একটা ইনভেন্টরি, সবজির জন্য একটা ইনভেন্টরি, ঠিক আছে, অনেকগুলো আলাদা আলাদা ইনভেন্টরি। সো এটাই হচ্ছে মোরলেস ক্লাস ডায়াগ্রাম অ্যাবাউট আ হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর আসতেছে আরেকটা ক্লাস ডায়াগ্রাম, সেটা হচ্ছে এটিএম বুথের, ঠিক আছে। এখন এটিএম বুথের, প্রতিটা এটিএম বুথের কাস্টমার থাকে, কাস্টমারের নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কার্ড নাম্বার, পিন নাম্বার থাকে, একটা ভেরিফাই পাসওয়ার্ড মেথড থাকে। এই ভেরিফাই পাসওয়ার্ড যখন সে ব্যাংকে দেয় বা কখন এটিএম এ দেয়, ভেরিফাই হলেই পরে নেক্সট স্টেপ হয়। ফর এক্সাম্পল সে এটিএম এ সে কন্ট্যাক্ট করলো, ঠিক আছে, এটিএম এ সে কন্ট্যাক্ট করলো, এই যে রিলেশন সেটা হচ্ছে কাস্টমার এটিএম কে ইনহেরিট করতেছে, এই যে এই রিলেশনটা, ঠিক আছে। অ্যাকাউন্ট যেটা, কাস্টমারের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা দুই ধরনের হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাকাউন্টের সব অ্যাকাউন্টের নাম্বার থাকে, ব্যালেন্স থাকে, ডিপোজিট উইথড্র ট্রানজাকশন থাকে, কিন্তু হচ্ছে ইসের সেভিংস অ্যাকাউন্টে উইথড্র করা যায় না, কারেন্ট অ্যাকাউন্টে উইথড্র করা যায়, ঠিক আছে। সো এই কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টের চাইল্ড, ঠিক আছে, এই অ্যাকাউন্টের চাইল্ড। তারপরে সে কাস্টমার কি কি কাজ করতে পারে, কাস্টমার এই অ্যাকাউন্ট থেকে এটিএম ট্রানজাকশন করতে পারে, এই অ্যাকাউন্ট থেকে এটিএম এ ট্রানজাকশন করতে পারে, ঠিক আছে। সো প্রতিটা ট্রানজাকশনের আবার একটা ক্লাস, আবার এটিএম থেকে কাজ করাও একটা কাজ। তারপরে এটিএম একটা ব্যাংকের সাথে যে কাজটা করবে, এই যে রিলেশন, সেটা হচ্ছে কম্পোজিশন রিলেশন। সো কম্পোজিশন রিলেশন কেন, কারণ হচ্ছে এই এটিএমটা যদি, একটা এটিএম যদি কোনো মতে নষ্ট হয়ে যায়, এই ব্যাংক কিন্তু নষ্ট হয়নি। একটা ব্যাংকের যদি ব্রাঞ্চ নষ্ট হয়ে যায়, এই এটিএম কিন্তু এখনো শেষ হয়নি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস ডায়াগ্রামস অফ এটিএম অ্যান্ড মোর অর লেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এই কটা ডায়াগ্রাম ইউজ করা হয়। আরো কিছু ডায়াগ্রাম ইউজ করা হয় যেগুলো আপনারা lucidchart.com এ গেলে, টিউটোরিয়ালে গেলে পাবেন, টিউটোরিয়ালস পয়েন্টে গেলে পাবেন, গিগস ফর গিগস এ গেলে পাবেন, ঠিক আছে। So this is all about today's lecture. If you have any questions, please comment down below, or if you like my videos, please subscribe to my channel. Also you can follow me in the social media. So thank you. Assalamu alaikum.